সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রেকটাল কার্সিনোমার সেকেন্ড ক্লাসে। আমরা 2 সপ্তাহ আগে যে ক্লাসটা করেছিলাম সেখানে আমরা রেকটাল কার্সিনোমার অ্যানাটমি, ফিজিওলজি এগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং রেকটাল কার্সিনোমা কিভাবে প্রেজেন্ট করতে পারে সেই সাইন সিমটম এগুলো নিয়ে ডিসকাশন করেছিলাম। তো আমি এখন আজকে আবার প্রেজেন্টেশনে চলে যাই, তারপরে আমরা আসবো আস্তে আস্তে। সো আমরা ডিসকাস করেছিলাম, ক্লিনিক্যাল ফিচার্স আমরা আলোচনা করেছিলাম, দেন ক্লাসিফিকেশন, টিএনএম স্টেজিং এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সো আজকে আমরা আলোচনা করব ডায়াগনস্টিক ওয়ার্কআপ নিয়ে। অর্থাৎ আমি বলেছিলাম যে তোমাদের সিরেকটাম is very important in the written viva clinical examination everywhere. তো তোমাদের একটা লং কেস যদি থাকে তাহলে পেশেন্টটাকে তোমরা কিভাবে অ্যাপ্রোচ করবে, সো ইটস কল্ড ডায়াগনস্টিক ওয়ার্কআপ। সো হাউ উইল ইউ অ্যাপ্রোচ টু দ্য পেশেন্ট, হাউ উইল ইউ প্রসিড। সো যদি একটা পেশেন্ট, যে আমরা যে সাইন সিমটমগুলোর কথা তোমাদেরকে আগের ক্লাসে বলেছিলাম, এরকম একটা সিমটম নিয়ে যদি পেশেন্টের ব্লিডিং পার রেকটাম অর alteration of bowel habit or tenesmus or spurious diarrhea or anything, এগুলো নিয়ে যদি একটা পেশেন্ট প্রেজেন্ট করে, how will you proceed? So definitely history is the first thing to be started. So এখানে হিস্ট্রি বলতে তার কিভাবে জিনিসটা হলো এগুলো সব আমি হিস্ট্রি নিয়ে ডিসকাস করেছি। So including family history of colorectal cancer or polyps. This is very important কারণ colorectal carcinoma কিন্তু একটা familial predisposition আছে। দেন ফিজিক্যাল এক্সামিনেশন, ওগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি। নেক্সট যে আমার স্টেপটা আসবে, দিস ইজ কল্ড প্রোক্টোস্কোপি। প্রোক্টোস্কোপি এটা আসলে ইনভেস্টিগেশন নাকি ক্লিনিক্যাল এক্সামিনেশন, এটা তোমাদেরকে আগে বুঝতে হবে। প্রোক্টোস্কোপি কিন্তু ইটস আ পার্ট অফ ক্লিনিক্যাল এক্সামিনেশন। অর্থাৎ রেকটাল এক্সামিনেশনের যদি তুমি বলো তাহলে সেক্ষেত্রে তোমার একটা হচ্ছে ইন্সপেকশন, দেন ডিজিটাল রেকটাল এক্সামিনেশন অ্যান্ড দেন প্রোক্টোস্কোপি। Proctoscopy is nothing additional investigation, rather it's a part and parcel of clinical examination. তাহলে প্রোক্টোস্কোপি করতে হবে এবং প্রোক্টোস্কোপি করে দেখতে হবে যে এটার মোবিলিটি কেমন, মিলিমিটার ডায়ামিটার অফ দ্য লুমেন এবং হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য অ্যানাল ভার্জ, যে বিষয়গুলো আমাদের ভেরি ইম্পর্টেন্ট টু প্ল্যান দ্য ট্রিটমেন্ট। এবং অবশ্যই বায়োপসি। তার মানে হচ্ছে রেকটাল ক্যান্সারে কিন্তু আমরা প্রোক্টোস্কোপিক বায়োপসি নিতে পারি, অর্থাৎ প্রোক্টোস্কোপের সাহায্যে আমরা কিন্তু বায়োপসি নিতে পারি। ওকে, সো আদার ইনভেস্টিগেশন কি হতে পারে? কোলোনোস্কোপি। আমরা কিন্তু প্রোক্টোস্কোপিক বায়োপসি খুব কমই নেই। সাধারণত পেশেন্ট দেখা যায় যে আমাদের এখানে ভর্তি হবার আগেই হাসপাতালে সে হয়তো কোনো না কোনো ভাবে কোলোনোস্কোপি করে এবং বায়োপসি করে। তো কারণ অনেক ক্ষেত্রেই তোমরা জানো যে আমাদের যে হাতের আঙ্গুল ম্যাক্সিমাম রিচ হচ্ছে অ্যানাল ভার্স থেকে 7 সেন্টিমিটার পর্যন্ত, অর্থাৎ আমাদের যে আঙ্গুলটা আছে সেটা ম্যাক্সিমাম 7 সেন্টিমিটার পর্যন্ত আমরা আসলে এইভাবে করে আমরা যেতে পারি। তো 7 সেন্টিমিটার মধ্যে যদি কোনো টিউমার থাকে তার মানে কি দেখো অ্যানাল ক্যানালটা হচ্ছে 4 সেন্টিমিটার এবং অ্যানাল ক্যানালের উপরে আমরা মাত্র 3 সেন্টিমিটার আসলে যেতে পারি। আবার কখনো কখনো বলা হয় যে বায়োম্যানুয়াল পালপেশন, অথবা পেশেন্ট যদি স্ট্রেইন করে, স্ট্রেইন করে ডিফিকেট করার জন্য, সেই ক্ষেত্রে উপরের টিউমার একটু নেমে আসলে আমরা 8 সেন্টিমিটার পর্যন্ত হয়তো ম্যাক্সিমাম যেতে পারি, অ্যাভারেজ যাদের হাইট এবং যাদের ফিঙ্গারের সাইজ অ্যাভারেজ। তো সেই ক্ষেত্রে মিড রেকটাম এবং আপার রেকটামের টিউমারগুলো কিন্তু আসলেই আমরা এটা পাই না। সো প্রোক্টোস্কোপি করেও অধিকাংশ সময় এই টিউমারগুলো হয়তো দেখা যায় না। লোয়ার রেকটামের টিউমারগুলো খুব ভালোভাবে প্রোক্টোস্কোপিক বায়োপসি নেওয়া সম্ভব। তাহলে হোয়াট অ্যাবাউট দ্য আপার টিউমার্স? আপার টিউমার্সের ক্ষেত্রে বা মিড রেকটাম টিউমার্সের ক্ষেত্রে আমরা কি করব? উইল গো ফর এ কোলোনোস্কোপি। Colonoscopy is not only important for taking biopsy of the mid and upper rectal tumors, it is also important for assessing the whole colon. অর্থাৎ আমরা যে কোনো একটা রেকটাল টিউমার হোক, কোলনের যে কোনো জায়গায়, কোলন এবং রেকটামের কোলোরেক্টাল টিউমার আমরা যেখানেই হোক না কেন,
আমাদেরকে অবশ্যই অন্য পুরো কোলনটা চেক করতে হবে টু সার্চ ফর এ সিনক্রোনাস অ্যান্ড মেটাক্রোনাস লিশন। সুতরাং অন্য কোথাও কোনো টিউমার আছে কিনা এডিশনাল, সেটা আমাদেরকে অবশ্যই চেক করতে হবে। নেক্সট হচ্ছে ইনেমা, কন্ট্রাস্ট এনেমা। এটা কিন্তু একসময় এটার মাধ্যমেই কিন্তু সমস্ত ক্যান্সার ডায়াগনোসিস হতো, কোলোরেক্টাল ক্যান্সারগুলো বিশেষ করে, রেক্টাল বা কোলোনি ক্যান্সার অ্যাজ ওয়েল। কিন্তু এখন আস্তে আস্তে কোলোনোস্কোপি আসার ফলে এবং সিটি স্ক্যান আসার ফলে কন্ট্রাস্ট এনএমআর ব্যবহারটা অনেকটাই কমে গেছে। স্টিল কন্ট্রাস্ট এনএমআর যে সমস্ত জায়গাতে হয়তো দেখা যাচ্ছে যে সিটি স্ক্যান ফ্যাসিলিটি নাই, কোলোনোস্কোপি ফ্যাসিলিটি নাই, সেই সমস্ত জায়গায় কিন্তু এটা এখনো একটা ইউজফুল টুল হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন এখানে একটা ছবি দেখানো হয়েছে, সেখানে দেখো যে এখানে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ডাবল কন্ট্রাস্ট বেরিয়াম এনেমা। সো কন্ট্রাস্ট এনেমা বলেছি আমি, বেরিয়াম এনেমা কিন্তু বলি নাই। কেন বলি নাই এই কথাটা তোমাদেরকে বুঝতে হবে। বেরিয়াম ইজ আ কন্ট্রাস্ট ম্যাটেরিয়াল, কিন্তু সব ক্ষেত্রেই যে বেরিয়াম দেয়া হবে সে কিন্তু না। সুতরাং তোমাদেরকে যদি পরীক্ষার হলে এই এক্সরেটা দেয়া হয় অস্পিতে এবং তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে নেইম দা কি বলে এক্সরে, সেক্ষেত্রে কিন্তু তোমরা কখনো এটা লিখবা না দিস ইজ এ বেরিয়াম এনেমা, তোমরা লিখবা দিস ইজ এ কন্ট্রাস্ট এনেমা। কেন? কারণ হচ্ছে যে এটার মধ্যে কি কন্ট্রাস্ট দেয়া হয়েছে তুমি কিন্তু জানো না। যেমন ডাবল কন্ট্রাস্ট মিন্স হচ্ছে সেখানে এআরও দেয়া হয়েছে এবং একটা কন্ট্রাস্ট ম্যাটেরিয়াল দেওয়া আছে, তখনই আমরা এটাকে বলছি ডাবল কন্ট্রাস্ট। ডাবল কন্ট্রাস্ট বেরিয়াম এনেমা মানে হচ্ছে এখানে বেরিয়ামের সাথে এআরও দেওয়া হয়েছে এবং এআরটা সেকেন্ড কন্ট্রাস্ট হিসেবে কাজ করছে। তাহলে তুমি কিন্তু আসলে জানো না যে এটার মধ্যে কি কন্ট্রাস্ট ব্যবহার করা হলো। সেই ক্ষেত্রে সেফ অ্যান্সার হচ্ছে ইউ রাইট দিস ইজ এ কন্ট্রাস্ট এনেমা এক্স-রে অফ পেলভিস অর রেকটাম, অর তুমি এইভাবে তুমি বলতে পারো, ঠিক আছে। এবং এনেমা শোজ এ লং সেগমেন্ট অফ কনসেন্ট্রিক লুমিনাল ন্যারোয়িং। দেখো কত দূর পর্যন্ত এখান থেকে শুরু হয়েছে এবং এটা এখান থেকে ন্যারোয়িংটা শুরু হয়ে প্রায় এত দূর পর্যন্ত, এখানে সে অ্যানাল ক্যানাল। সো আমরা এইটুকুকে পর্যন্ত, ইটস এ লং সেগমেন্ট। সো ইটস এ টিউবুলার ভ্যারাইটি। তোমরা বুঝতেই পারছো, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে টিউবুলার ভ্যারাইটির যে ক্যান্সারগুলো হয় সেখানে লং সেগমেন্ট থাকে এবং এটা কিন্তু ঠিক সেরকম একটা মনে হচ্ছে। তাহলে এখানে আর কি থাকে এবং হচ্ছে গিয়ে এখানে অ্যাপেল কোর ডিফর্মিটি, যেটা আমরা সবসময় বলি ক্যান্সারের ক্ষেত্রে দিস অ্যাপেল কোর, অ্যাপেল কোর ডিফর্মিটি, এবং এটার মাঝখান দিয়ে খুব অল্প একটা ন্যারো ওপেনিং আছে এবং সেখান দিয়ে কন্ট্রাস্ট ম্যাটেরিয়ালটা চলে এসেছে, সেই জন্য আমরা এটা দেখতে পাচ্ছি। খুব দেখো এখানে যদি এখানে কোনো ওপেনিং না থাকতো, ইফ আর ইজ এ কমপ্লিট অবস্ট্রাকশন, ইন দ্যাট কেস এইখানে কিন্তু ডাই আসার কথা না। এখানে যখন ডাই আসে তার মানে হচ্ছে ডেফিনেটলি সেখানে লিকুইড পাস করতে পারে, লিকুইড গ্যাস তো অবশ্যই, গ্যাস অ্যান্ড লিকুইড কিন্তু পাস করতে পারে। এবং তোমরা কনস্টিপেশনের যে সংজ্ঞা আছে তোমরা জানো যে কনস্টিপেশন কিন্তু দুই রকম হতে পারে, একটা হচ্ছে অ্যাবসলিউট কনস্টিপেশন আর একটা হচ্ছে রিলেটিভ কনস্টিপেশন। সো সেখানে সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস তিনটা বিষয় নিয়েই কিন্তু ডিসকাস করতে হয় যে whether it is constipation for solid or liquid or even gas। তাহলে যখনই গ্যাসও পাস করতে পারবে না তখনই আসলে এটা ইট উইল বিকাম অ্যান অ্যাবসলিউট কনস্টিপেশন এবং তখন আমরা বলি অ্যাকচুয়ালি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ডেভেলপ করেছে। তার মানে হচ্ছে যে তখন আর গ্যাস পাস করতে পারছে না, তখন কি হচ্ছে ডিস্টেনশন ডেভেলপ করছে, অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড হওয়া শুরু হয়েছে। তার মানে হলো যে এখানে একটা কমপ্লিট অবস্ট্রাকশন তৈরি হয়েছে। So barium enema or contrast enema is sometimes might be very useful diagnostic tool to diagnose a colorectal। Then এখন আস্তে আস্তে আমি যেটা বলেছিলাম যে অ্যাডভান্স মডালিটিস অফ ট্রিটমেন্ট আসার কারণে আমাদের পুরনো মডালিটিস গুলো চলে যাচ্ছে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট যে ট্রান্সরেক্টাল আল্ট্রাসাউন্ড বা এন্ডোরেক্টাল আল্ট্রাসাউন্ড। এটা কি? এন্ডোলুমিনাল আল্ট্রাসাউন্ড বা ইউএস অথবা ট্রান্সরেক্টাল আল্ট্রাসাউন্ড, এটা কিন্তু দিস ইজ ইউজ ফর ক্লিনিক্যাল স্টেজিং। তার মানে হচ্ছে আমরা তো যখনই একটা টিউমারকে ডায়াগনোসিস হয়ে গেল এর পরের স্টেপই হচ্ছে আমাদের এটার স্টেজ কত সেটা বোঝা। এবং তোমাদেরকে আমি বলেছি যে আমাদের স্টেজ করতে হলে উই নিড
three category, T, N, and M. That means T for tumor size, N for the nodal status, and M for metastasis. দেখো ক্যান্সারের আমি অনেকগুলো ক্লাস নিচ্ছি, সিরিজ অফ ক্লাসেস, এবং দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু সেই একই কথাগুলোই কিন্তু ঘুরে ফিরে আসছে। তোমরা যদি এটার এসেন্সটা বুঝতে পারো যে একটা টিউমারকে হাউ উইল আই প্রসিড ফর এ ডায়াগনস্টিক ওয়ার্কআপ অফ এ ক্যান্সার, এনি ক্যান্সার, তখন কিন্তু দেখবা যে ঘুরে ফিরে সেই একই প্যাটার্নে আমরা ফিরে আসি। হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে দেখো তোমার টি স্টেজিং করার জন্য ইসোফ্যাগাসে আমরা এক ধরনের পদ্ধতি ব্যবহার করব, আবার রেকটামে আরেক ধরনের পদ্ধতি ব্যবহার করব, বাট টি স্টেজিং কিন্তু আমার সবখানেই করতে হচ্ছে। তাহলে ট্রান্সরেক্টাল আল্ট্রাসাউন্ড আমাদের কিভাবে হেল্প করছে? ইট ইজ ইউজ ফর ক্লিনিক্যাল স্টেজিং। তাহলে কিভাবে স্টেজিংটা হচ্ছে? স্টেজিংটা হচ্ছে ট্রান্সরেক্টাল আল্ট্রাসাউন্ড হচ্ছে আমি একটা প্রোব, আল্ট্রাসাউন্ড প্রোব, যেটা আমরা রেকটাম দিয়ে ইনসার্ট করা হবে। ইনসার্ট করে টিউমার যেখানে আছে সেই জায়গাটায় আসতে হবে, এবং তখন আমরা অ্যাসেস করার চেষ্টা করব যে এই টিউমারটা কোথা থেকে কোন পর্যন্ত গেছে। যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে দেয়ার ইজ এ টিউমার ইন দ্য ওয়াল, এবং সেই টিউমারটা দেখো, রাইট। সো নর্মাল ওয়াল থেকে এটা কিন্তু বেশ বড়, এখানে ডিস্টেন্সটা বেড়ে গেছে, এখানে ডিস্টেন্সটা বেড়ে গেছে, ঠিক আছে। সো এখানে ওয়াল কোনটা? ওয়াল হচ্ছে রেকটাল ওয়াল। এখান থেকে দিস ইজ প্রোব, এইটুকু কিন্তু প্রোব, এটা প্রোব, এখানে কিছু নাই। সো মিউকোসাটা হচ্ছে এইটা, দিস ইজ দ্য লুমেন অফ দ্য রেকটাম। তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যত সাদা তত এগুলো সব হচ্ছে মাসেল লেয়ার। মিউকোসা, সাবমিউকোসা বা যেখানে ব্লাড ভেসেল থাকবে ওখানে দেখা যাবে যে ওই জিনিসটা কালো হয়ে গেছে, আর মিউকোসার লাইনিং গুলো সবসময় সাদা আসবে। সো এখানে দেখো এটার যে থিকনেস, এখানে যে কিন্তু থিকনেসটা অনেক বেড়ে গেছে। সো টিউমারটা, এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে টিউমারটা কোন কোন লেয়ারকে পিয়ার্স করছে। এবং তোমরা জানো যে রেকটামের বা কোলনের টি স্টেজিংটা হয় হচ্ছে এটা ডেপথ অফ ইনভেশনের উপরে। তাহলে এখানে কি বলা হয়েছে যে দিস ইজ 80 to 95% accurate in tumor staging. This is 70 to 75% accurate in mesorectal lymph node staging. So mesorectal lymph node staging is very important for colorectal cancer. So এই দুইটার তুমি দেখো যে তাদের সেন্সিটিভিটি অ্যান্ড স্পেসিফিসিটি ফর টিউমার স্টেজিং অ্যান্ড লিম্ফ নোড স্টেজিং ইজ ভেরি ভেরি হাই, ভেরি গুড অ্যাট ডেমনস্ট্রেটিং দ্য লেয়ার্স অফ রেকটাল ওয়াল। এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, দেখো মিউকোসা, দেন সাবমিউকোসা, দেন মাসেল লেয়ার, এবং লাস্টে হচ্ছে এটার সিরোসা। প্রত্যেকটা লেয়ার পরিষ্কারভাবে বোঝানোর জন্য এটার কোনো জুড়ি নাই। Use is limited to lesion less than 40 centimeter from the anus. কারণ হচ্ছে কি যে এটা উপরে যে আর এটা অ্যাসেস করা যায় না। সো লো, এটা রেকটাম থেকে 14 সেন্টিমিটার মিন্স হচ্ছে অ্যানোরেক্টাল যে জাংশন আছে সেখান থেকে 10 সেন্টিমিটার, এই পর্যন্ত টিউমার গুলোই আসলে এটা দিয়ে ভালো অ্যাসেস করা যায়। Then another very important tool for staging a CA rectum is CT scan of whole abdomen with IV and oral contrast. আমরা এইভাবে লিখে দিই, অর্থাৎ ইন্ট্রাভেনাস এবং ওরাল বোথ কন্ট্রাস্ট দিয়ে সিটি স্ক্যান করতে হয়। এবং এখানে দেখা যায় দিস ইজ এ পার্ট অফ রুটিন ওয়ার্কআপ, এবং আমরা এখান থেকে কি কি জিনিস চাই, আমরা এখানে দেখতে চাই লিভারে কিছু আছে কিনা, আমরা এখানে দেখতে চাই যে প্যারায়োটিক লিম্ফ নোডস গুলো সেগুলো কি অবস্থায় আছে, আমরা এখানে দেখতে চাই যে তোমার অ্যাসাইটিস আছে কিনা, এই বিষয়গুলো আমরা সিটি স্ক্যান দিয়ে দেখতে চাই। বাট দেখো এটার সেন্সিটিভিটি অ্যান্ড স্পেসিফিসিটি কিন্তু ভ্যারিয়েবল, হ্যাঁ ভ্যারিয়েবল। এবং আমরা কিন্তু এটা প্রাইমারি ক্যান্সার ডিটেক্ট মানে অ্যাসেস করার জন্য আমরা কিন্তু এমআরআই ব্যবহার করি রাদার দেন সিটি স্ক্যান।
তো সেই জন্য হচ্ছে যে প্যারায়োটিক পেলভিক লিম্ফ নোডস এবং লিভার মেটস, দেন হচ্ছে অ্যাসাইটিস, এগুলো ডিটেক্ট করার জন্য আমরা মূলত এটা ব্যবহার করে থাকি। এখানে একটা সিটি স্ক্যানের ছবি দেওয়া আছে যেখানে আসলে টিউমার এবং ম্যাস, তারপর হচ্ছে গিয়ে এখানে লুমিনাল ন্যারোয়িং দেখানো হয়েছে, যে দেখো এখানে কিন্তু একদম খুব ছোট একটা ছিদ্র আছে। এখানে ইনভেশন দেখানো হয়েছে ইউটেরাসের মধ্যে, ইউটেরাসের মধ্যে, এটা ইউটেরাস ইউ, এবং এই জায়গাটায় দেখো ইউটেরাসের মধ্যে কিন্তু জিনিসটা, এটা হচ্ছে যদি ইউটেরাস হয় তাহলে এই জায়গাটা এসে ব্রিজ হয়ে গেছে এবং মাসটা এখানে ব্রিজ করে ইউটেরাসের মধ্যে ঢুকে গেছে। এবং যেটা হচ্ছে যে ইউটেরাসে বা যে কোনো যদি যদি লোকাল ইনভেশন হয় এবং সেটা যদি নিউ অ্যাডজুভেন্ট দিয়েও ইমপ্রুভ না করে, সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে আমাদের মাল্টিভিসেলার রিসেকশন করতে হয়। সো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা কোলোনিক ক্যান্সারের ক্ষেত্রে কখনোই করি না, তা সেটা হচ্ছে এমআরআই, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং অফ দ্য পেলভিস। এটাও কেন? এটাও টি স্টেজিং করার জন্য ব্যবহৃত হয়। ট্রান্সরেক্টাল আল্ট্রাসাউন্ড অবলিক ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এমআরআই আমাদেরকে কি কিভাবে হেল্প করে? আমাদেরকে লোকেশনটা বলে, টিউমারের লোকেশনটা ঠিক কোন জায়গাটায় আছে। স্টেজ বলে, বিশেষ করে টি স্টেজিংটা কিন্তু টিউমারও ভালো বলতে পারে, এমআরআইও ভালো বলতে পারে, এন্ডোরেক্টাল আল্ট্রাসাউন্ড এবং এমআরআই। হ্যাঁ, তারপর হচ্ছে লোকাল ল্যাটারাল এক্সটেনশন, এটা আশেপাশে কোথায় গেল সেটা কিন্তু এটা বলতে পারে। এবং এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ সার্কামফারেন্সিয়াল রিসেকশন মার্জিন বা সিআরএম, এটা নিয়ে আমরা খুবই ওয়ারিড, স্পেশালি ফর রেকটাল ক্যান্সার। কেন? কারণ হচ্ছে যে রেকটাল ক্যান্সারের লোকাল রিকারেন্স রেট অনেক অনেক হাই। সেই কারণে আমরা পুরো টিউমার ফ্রি সার্কামফারেন্সিয়াল মার্জিন আনতে পারলাম কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখো যে দেখানো হয়েছে রেকটাল মিউকোসা হচ্ছে এম, সাবমিউকোসা হচ্ছে এস এম, এবং মাস্কুলাস প্রপ্রা মানে মাসেল যে লেয়ার গুলো আছে সেটা হচ্ছে পিএম দিয়ে বোঝানো হয়েছে। অ্যারোহেড দিয়ে মেজোরেক্টাল ফাসা, দেখো মেজোরেক্টাল ফাসাটা আমি আমি এখানে আমার এটা দিয়ে দেখাই। So this is mucosa. So mucosa, then submucosal layer, then হচ্ছে মাসেল, দেন হচ্ছে গিয়ে অ্যারোহেডস গুলো দিয়ে these are মেজোরেক্টাল ফাসা, খুব থিন একটা লেয়ার, এই যে এখান দিয়ে একটা থিন লেয়ার, সরি থিন লেয়ার, দিস ইজ কল্ড মেজোরেক্টাম। মেজোরেক্টাম নিয়ে আমরা সামনে আরো আলোচনা করব। এবং এই দেখো প্রত্যেকটা লেয়ার কিন্তু, এবং অ্যারো দিয়ে বোঝানো হয়েছে যে remnant of the urological septum making Denon-Villiers fascia. সো এই জায়গাটায় হচ্ছে থাকে Denon-Villiers fascia। সো সামনে থাকছে Denon-Villiers, পিছনে থাকছে Waldears। এই দুইটা ফাসা আমাদেরকে মাথায় রাখতে হবে। Another important modality is, সরি আমি একটুখানি একটা ফোন নিয়ে নিই।
সরি, আমি একটা পেশেন্টের ফোন আমাকে অ্যাটেন্ড করতে হয়েছে, সরি। তো যেটা হচ্ছে যে আরেকটা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন হচ্ছে এফডিজি পেট, যেটা এখন খুব একটা ভালো মডেলিটিস হিসেবে ব্যবহৃত হয়, যদি আমাদের দেশে এটা খুব বেশি ইউজ হয় না, কারণ আমাদের এখানে ভেরি এক্সপেন্সিভ। কিন্তু অন্যান্য ইভেন ইন্ডিয়াতেও কিন্তু এটা এত এক্সপেন্সিভ না। আমাদের দেশে এখনো অধিকাংশ সেন্টারেই প্রায় 45 থেকে 55,000 টাকা বা 60,000 টাকা পর্যন্ত নেওয়া হয়। শুধুমাত্র আমাদের যেটা নিউক্লিয়ার মেডিসিন ইনস্টিটিউট আছে সাভারে, সেখানে সবচেয়ে কম খরচ 27,000 টাকা, কিন্তু তারপর ওখানে অনেক সিরিয়াল। তো এফডিজি পেট কিন্তু আমাদের হোল বডির কোথাও টিউমার আছে কিনা সেটা একটা লাইটের মাধ্যমে, এখানে আমি একটু দেখানোর চেষ্টা করেছি যে এখানে দেখো রেক্টাল টিউমারটা এখানে কিন্তু একদম একটা ইয়েলোইশ একটা খুব হাই ইলুমিনেশন হয় এখানে, এবং এখানে ফ্লুরো ডিঅক্সি গ্লুকোজ নামে এক ধরনের রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স ব্যবহার করা হয়, এবং সেটা সারা শরীরে যায়, এবং সেই জন্য দেখো লিভার বা স্প্লিন, যে সমস্ত জায়গাতে ভাস্কুলারিটি বেশি, হার্ট, এই সমস্ত জায়গায় কিন্তু এটা যায়। এবং টিউমারের মধ্যে তোমরা জানো যে নিওভাস্কুলারাইজেশন হয়, ফলে এইখানে অনেক বেশি ওই রেডিও ট্রেসারটা জমা হতে পারে, এবং এটার উপর ভিত্তি করেই কিন্তু এটা কাজ করে। সুতরাং কোলোরেক্টাল ক্যান্সারে যেখানে বেশি এক্সটেন্সিভ মেটাস্টেসিস হওয়ার সম্ভাবনা থাকে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু পেট স্ক্যানও সাজেস্ট করতে পারি। তারপর হচ্ছে সিএ, কার্সিনোএমব্রায়োনিক অ্যান্টিজেন। এটা একটা নন স্পেসিফিক মার্কার, বাট স্টিল ইটস ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে কারোর যদি অপারেশনের আগে হাই সিএ লেভেল থাকে, অপারেশন বা ট্রিটমেন্ট শুরু করার আগে হাই সিএ লেভেল থাকে, এবং সেটা যদি ট্রিটমেন্টের পরে কমে যায়, সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে ট্রিটমেন্টটা কাজ করছে। পরবর্তীতে আবার যদি সিএ লেভেল কোনো কারণে বাড়ে, এটা প্রগনোস্টিক মার্কার হিসেবে তখন ব্যবহার করা যেতে পারে। আরেকটা জিনিস হচ্ছে কিছু রুটিন ইনভেস্টিগেশন সবসময় করা হয় ট্রিটমেন্ট শুরু করার জন্য, সেগুলো তো তোমরা জানোই, যে সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট, তারপরে কিডনি ফাংশন, লিভার ফাংশন, চেস্ট এক্সরে, ইসিজি, এগুলো তো করতে হয়। সো এবার আসো যে আমরা কিভাবে ট্রিট। সো ট্রিটমেন্টের মডালিটিস গুলো হচ্ছে মোটামুটি এরকম: সার্জারি, কেমোথেরাপি অ্যান্ড রেডিওথেরাপি। তাহলে সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপির একটা কম্বিনেশন দিয়ে আমরা ট্রিটমেন্ট দিই, অর্থাৎ কোনটা আগে কোনটা পরে সেটা ডিপেন্ড করে আসলে আমাদের স্টেজ। সো মডালিটিস গুলো হচ্ছে এই তিনটা। আমরা আসলে সার্জারি দিয়ে শুরু করি। সার্জারি দিয়ে শুরু করা মানেই কিন্তু এটা না যে সবসময় সার্জারি আগে হবে ক্যান্সারের ক্ষেত্রে। সো সার্জারি একটা ভালো রোল আছে কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে। সার্জারি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং বলা হয়ে থাকে ইভেন অনেক সময় মেটাস্টেটিক সেটিং এও কিন্তু সার্জারি করা হয় অ্যাজ এ প্যালিয়েটিভ অ্যাটেম্পট। সো সার্জারি ইজ দ্য মেইন স্টে অফ ট্রিটমেন্ট ফর রেক্টাল কার্সিনোমা, এবং আফটার সার্জিক্যাল রিসেকশন লোকাল ফেলিয়ার ইজ কমন, এই কথাটার উপরে জোর দিতে হবে। সেই কারণে কিন্তু সিয়ার রেকটাম বা কার্সিনোমা রেকটামের ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট কিন্তু কোলনের অন্যান্য অংশের ম্যানেজমেন্টের চেয়ে বেশ আলাদা, এবং সেই জন্যই আমাদেরকে অনেকগুলা জিনিস এখানে দেখতে হয়। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পেলভিক এমআরআই, যেটা আমরা অনেক ক্ষেত্রেই হয়তো ইগনোর করি। সেটা যেই হয়তো এমআরআই অ্যাভেলেবল নাই সেজন্য করি, কিংবা আমরা এটার গুরুত্ব বুঝতে না পেরেও কিন্তু ইগনোর করি। বাট তোমাদেরকে পরীক্ষার খাতিরে হোক বা নিজেদের জানার জন্য হোক, এটা জানতে হবে পেলভিক এমআরআই ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ম্যানেজিং দ্য রেক্টাল ম্যালিগনেসি। কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে যে আফটার সার্জিক্যাল রিসেকশন লোকাল ফেলিয়ার ইজ ভেরি কমন। আফটার কনভেনশনাল সার্জারি, অর্থাৎ যে আগে যে ধরনের সার্জারি করা হতো বা এখন অনেক সময় অনেক জায়গাতে হয়তো এটা করা হয় উইদাউট টিএমই, টোটাল মেসোরেক্টাল এক্সিশন, সেই কনভেনশনাল সার্জারিতে লোকাল ফেলিয়ার রেট ইজ 20 to 50%। ক্যান ইউ ইমাজিন? অ্যাভারেজ অফ 35%। সো তাহলে যেই এই সার্জারিতে করার পর যদি 20 to 50% রিকারেন্স হয়, তাহলে এই সার্জারি কতটুকু আমাদের কাজে দেয়? সো সেই ক্ষেত্রে neoadjuvant radiotherapy or concurrent chemoradiation therapy significantly reduces the number of local recurrence। সেই কারণে আমরা কিন্তু লোকালি অ্যাডভান্স টিউমার কখনোই সার্জারি করা হয় না। রাদার উই গো ফর এ neoadjuvant chemotherapy or neoadjuvant chemoradiation, দেন আমরা সার্জারির জন্য আগাই। এবং সেটা আমাদেরকে কে ডিকটেট করে? সেটা আমাদেরকে ডিকটেট করে দ্য এমআরআই। অর্থাৎ এমআরআই করে যদি আমাদেরকে বলে যে আমার
সার্কামফারেন্সিয়াল রিসেকশন মার্জিন ইজ ব্রিজড, অর্থাৎ টিউমারটা আশেপাশে লোকালি ইনভেড করেছে, তখন আমরা আর সার্জারি করি না। তখন আমরা কি করি, নিয়ার অ্যাডজুভেন্ট থেরাপি দিয়ে জিনিসটাকে কন্ট্রোল করে এনে দেন উই গো ফর এ সার্জারি। সো হোয়াট আর দ্য প্রিন্সিপলস অফ সার্জিক্যাল ট্রিটমেন্ট? আমরা একটা সার্জিক্যাল ট্রিটমেন্ট করতে গেলে আমরা কি কি বিষয়কে মাথায় রাখবো, কোন কোন প্রিন্সিপালের উপরে এই সার্জিক্যাল ট্রিটমেন্টটা বেস করবে, এই জিনিসটা জানা খুবই ইম্পর্টেন্ট। সো প্রিন্সিপালস অফ সার্জিক্যাল ট্রিটমেন্টের মধ্যে দেখো, একটা হচ্ছে র্যাডিক্যাল এক্সিশন অফ রেকটাম। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে যে আমি এমন ভাবে রেকটামটা কাটবো, সো অল মার্জিনস ইনক্লুডিং দ্য প্রক্সিমাল, ডিস্টাল and the circumferential resection margin should be free of tumor. এটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। দেন লিম্ফোভাস্কুলার ক্লিয়ারেন্স, দ্যাট মিনস আমার lymphatics and vessels should be free of tumor. Lymphatics and vessels আমাকে sorry, not free of tumor, rather we should take all the lymphatics and the major supplying vessel along with the radical excision specimen. তার মানে আমরা অপারেশন যখন করব তখন আমার টিউমারটাকে নিতে হলে লিম্ফ্যাটিক্স এন্ড ভাস্কুলার পেডিকেল সহ নিতে হবে। সার্কামফারেন্সিয়াল রিসেকশন মার্জিন ক্লিয়ারেন্স, তার মানে হচ্ছে এর আশেপাশে পুরো জায়গাটা ক্লিয়ার করতে হবে। টিএমই বা টোটাল মেসোরেক্টাল এক্সিশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর রেক্টাল কার্সিনোমা ম্যানেজমেন্ট। স্ফিংটার প্রিজার্ভেশন, আমাদের সব সময় লক্ষ্য থাকবে যে আমরা অপারেশন করে যেন পেশেন্টের স্ফিংটার প্রিজার্ভ করতে পারি, কারণ যদি আমাদের এক্সটার্নাল ইন্টারনাল অ্যানাল স্ফিংটার আমরা প্রিজার্ভ করতে না পারি, সেক্ষেত্রে আমাদের কিন্তু অপারেশনের করতে হবে অ্যাবডোমিনোপেরিনিয়াল রিসেকশন, অর্থাৎ পুরো টিউমার ফেলতে যেয়ে যদি আমার অ্যানাল ক্যানাল চলে যায়, সেক্ষেত্রে আমার নিচে জোড়া দিয়ে দিতে হবে এবং উপরে একটা পার্মানেন্ট স্টোমা করতে হবে। সো our always we should try to preserve the sphincter. দেন হচ্ছে অর্গান প্রিজার্ভেশন স্ট্র্যাটেজি, অর্থাৎ এখন যেটা করা হয় সেটা হচ্ছে যে যত বেশি সম্ভব আমরা অর্গানকে না কেটে ফেলে অর্গানকে প্রিজার্ভ করার চেষ্টা করি ফর অল সার্জারিজ। এবং রেকটাল ম্যালিগনেন্সির ক্ষেত্রেও কিন্তু আস্তে আস্তে এই অপশনগুলো চলে আসছে, বিশেষ করে ভেরি আর্লি ক্যান্সারে, T1 ক্যান্সারের ক্ষেত্রে এখন টেমস একটা অপশন আছে, এটা তোমাদের, এটার ছবি কিন্তু তোমাদের বইতেও আছে, বেইলি অ্যান্ড লাভসে। সো অর্গান প্রিজার্ভেশন স্ট্র্যাটেজি। এবং লাস্টে আরেকটা বিষয় হচ্ছে প্যালিয়েটিভ স্টাডি, যখন পেশেন্ট টিউমারটা খুব অ্যাডভান্সড তখনও কিন্তু এটা একটা কিছু আমাদেরকে করতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের প্যালিয়েশনটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। একটা রোগী আমরা জানি যে সেই পেশেন্টটাকে উই ক্যানট কিওর, কিন্তু উই ক্যান গিভ হিম অর হার এ কোয়ালিটি লাইফ থ্রু সাম সার্জিক্যাল অর আদার modalities, সেটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সো দিজ আর দ্য প্রিন্সিপলস অফ সার্জিক্যাল ট্রিটমেন্ট। এখন আসো টাইপস অফ সার্জারি, যেটা নিয়ে আমরা একটু আগেই আলোচনা করছিলাম, কি কি ধরনের সার্জারি করা যেতে পারে। তার শুরুতেই আমরা বলেছি যে লোকাল এক্সিশন, these are reserved for superficially invasive T1 tumors with low likelihood of lymph node metastasis. তার মানে হচ্ছে যে এইটা কিন্তু ভেরি সিলেক্টিভ গ্রুপ অফ পেশেন্টসে এটা ব্যবহার করতে হবে, এবং সেখানে আবার একটু আমাকে ফোন নিতে হচ্ছে।
ওকে, সরি, আজকে আসলে আমার একটা পেশেন্ট কালকে অপারেশন করা ছিল, সেই পেশেন্টের ব্যাপারে ফলো আপ দিচ্ছে বারবার। তো লোকাল এক্সিশন একটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি, কিন্তু সেটা খুবই ভেরি সিলেক্টিভ পেশেন্টস এবং সিলেক্টিভ সেন্টারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এই পেশেন্টগুলো প্রচুর ফলো আপ দরকার হয়। সুতরাং মানে এটা সব পেশেন্টের ক্ষেত্রে করা যাবে না। আমরা আমাদের পেশেন্টের ক্ষেত্রে, কারণ পেশেন্ট এডুকেটেড হইতে হবে, পেশেন্ট এটা ফলো আপের স্ট্র্যাটেজি বুঝতে হবে। এগুলো যদি না বুঝে তাহলে এটা জাস্ট শুধু তোমরা থিওরিটিক্যালি জানবা, কিন্তু পরীক্ষার সময় এটা সম্পর্কে বেশি বলার দরকার নেই। সো পরীক্ষার সময় যেটা আমরা সবচেয়ে বেশি জানতে চাই স্যাররা, সেটা একটা হচ্ছে লো অর আলট্রা লো এন্টেরিয়র রিসেকশন। এন্টেরিয়র রিসেকশন হচ্ছে একটা ভেরি ইম্পর্টেন্ট সার্জারি ফর কোলন ফর রেকটাল ক্যান্সার, এবং এটা সাধারণত টিউমার্স ইন আপার অ্যান্ড মিড রেকটাম এবং লোয়ার রেকটামের কিছু পার্ট পর্যন্ত আমরা এটা করতে পারি। তাহলে ইট অ্যালাউস প্রিজার্ভেশন অফ অ্যানাল স্ফিংটার। তাহলে আমরা এটা কিসের উপর ভিত্তি করে করি? দেখো এখানে আমরা এখানে কি কাজটা করি সেখানে দেখানো হয়েছে, যে এখানে একটা টিউমার আমরা মনে হচ্ছে আপার রেকটামে আছে, এবং সেখানে সিগময়েড কোলনে একটা পার্ট এবং টিউমার থেকে অন্তত 2 সেন্টিমিটার নিচে মিনিমাম আমাদেরকে একটা মার্জিন নিতে হবে, নিয়ে এটাকে রিমুভ করা হয়, এবং এই সিগময়েড কোলনকে এনে এখানে স্টাপলারের সাহায্যে বা হ্যান্ড সুইং এর মাধ্যমে, আমরা এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টাপলার ব্যবহার করি, কারণ স্টাপলার দিয়ে অ্যানাস্টোমোসিস করা সহজ এবং দ্রুত করা যায়। সো আমরা একটা স্টাপলারের মাধ্যমে এই কোলনকে এনে রেকটামের যে ডিস্টাল পার্ট আছে সেটার সাথে লাগিয়ে দিই, এবং এখানে একটা যে পাউচ করা হয়েছে, সে যে পাউচ নিয়ে তোমাদের হয়তো এটা ডিরেক্ট তোমাদের এইটুকু বুঝলে হবে, যে পাউচ হচ্ছে আর একটা স্ট্র্যাটেজি, যেখানে একটা রিজার্ভারের মতো তৈরি করা হয়, এবং ডেফিনেটলি এই লো এন্টেরিয়র সেকশনের ক্ষেত্রে বা লো রেকটাল টিউমারের ক্ষেত্রে আমরা একটা কাভারিং আইলোস্টমি করি, ডাইভার্টিং লুপ আইলোস্টমি, অর্থাৎ এখানে আমরা এখানে জোড়া দিয়ে দিই, কিন্তু আমরা একই সঙ্গে এখানে একটা আইলিওস্টমি করে দিই, কেন ডাইভার্ট করে দিই, সো দ্যাট এখানে হিলিংটা ভালো হয়। সো এটাকে বলা হয় ডাইভার্টিং আইলিওস্টমি অথবা ডিফাংশনিং লুপ আইলিওস্টমি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের এন্টেরিয়র রিসেকশন, এবং এটা হচ্ছে একটা স্ফিংটার, কারণ হচ্ছে দেখো এখানে অ্যানাল ক্যানেলটা পুরোটাই থাকে, ফলে স্ফিংটারটা প্রিজার্ভ হয় এবং পেশেন্ট নর্মাল লাইফ লিড করতে পারে। এরপরে আমাদের যে অপারেশনটা আছে সেই অপারেশনের নাম হচ্ছে অ্যাবডোমিনোপেরিনিয়াল রিসেকশন, এপিআর অর এপিইআর। এই অ্যাবডোমিনোপেরিনিয়াল রিসেকশন মানে হচ্ছে ডিস্টাল রেকটাল টিউমারের ক্ষেত্রে যদি 6 সেন্টিমিটার ফ্রম দ্য অ্যানাল ভার্জ, তার মানে কি হচ্ছে অ্যানাল ক্যানেল হচ্ছে 4 সেন্টিমিটার। সো অ্যানাল ক্যানেল 4 সেন্টিমিটারের পরে যদি কোনো টিউমার 6 সেন্টিমিটার পর্যন্ত উপরে হলে আমরা কিন্তু সেখানে এন্টেরিয়র রিসেকশন করতে পারি। কেন? কারণ হচ্ছে যে 2 সেন্টিমিটার কিন্তু কাটার সময় ওই স্টাপলারের মধ্যে চলে যায়। তাহলে আমরা যদি 6 সেন্টিমিটারের উপরে টিউমারটা থাকে অ্যাটলিস্ট, তাহলেও কিন্তু আমরা এটা এন্টেরিয়র রিসেকশন করতে পারি, কিন্তু তার নিচে যদি থাকে সেই ক্ষেত্রে আর আমরা কিন্তু অ্যানাল ক্যানেলকে প্রিজার্ভ করতে পারি না, তখন আমাদেরকে অ্যাবডোমিনোপেরিনিয়াল এক্সিশনে যেতে হয়। হ্যাঁ, এবং দিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ পার্মানেন্ট কোলোস্টমি অ্যান্ড হাই ইনসিডেন্স অফ সেক্সুয়াল অ্যান্ড জেনিটোরিয়াল ডিসফাংশন। কিরকম? দেখো এখানে কিন্তু পুরো টিউমার ইনক্লুডিং দ্য অ্যানাস, এখানে রেকটাম সিগময়েড কোলনের পার্ট পুরোটা ফেলে দেওয়া হয়, এবং এখানে একটা কলোস্টমি ব্যাগ লাগায় দেওয়া হয়, এবং দিস ইজ এ পার্মানেন্ট স্টোমা। কারণ যেহেতু তার অ্যানাল ক্যানেল পর্যন্ত ফেলে দেওয়া হয়েছে, ফলে যেটা হয় তার এনাসকে কিন্তু এখানে স্টিচ আপ করা হয়, স্টিচ দিয়ে দেওয়া হয়, সেলাই করে দেওয়া হয়, তাহলে তার স্টুলটা আসবে সাইড থেকে স্টোমা দিয়ে, এবং দিস উইল বি এ পার্মানেন্ট স্টোমা। সেই জন্য এটা পেশেন্টের জন্য খুবই ডিসকমফোর্টের কারণ, এবং কোনো পেশেন্টই কিন্তু চায় না যে চিরজীবন একটা ব্যাগ ক্যারি করার জন্য। বাট এই টিউমারটা যদি ভেরি লো রেকটাল টিউমার হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব একটা অল্টারনেটিভ কিছু করার থাকে না। এবারে আসো টোটাল মেসোরেকটাল এক্সিশন, হোয়াট ডাজ ইট মিন?
Total mesorectal excision itself is not another surgery, rather it's an approach. এই জিনিসটা তোমাদেরকে একটুখানি বুঝাতে হবে। তাহলে দেখো এইখানে this is the rectum, sorry, rectum এইটা actually this is the holy plane. হোলি প্লেনটাকে আমি একটু পরে বলছি। এখানে টিউমারটা আছে, যে টিউমারটা এখান থেকে শুরু হয়েছিল এবং হোল সার্কামফারেন্সকে সে ইনভেড করছে, করে এটা পেরিরেক্টাল টিস্যুতে চলে আসছে। এখানে নিউরোভাস্কুলার বান্ডেলগুলো থাকে। এটা হচ্ছে সেমিনাল ভেসিকল, প্রস্টেট, এগুলো সামনে, যেটা মেইলের পেলভিস এখানে যদি দেখানো হয় তাহলে। সো এখানে আমি একটু আগে বলেছিলাম যে লোকাল ফেলিয়ার্স আর ভেরি কমন। সো এই লোকাল ফেলিয়ার্স গুলো কেন হচ্ছে? সো মোস্ট অফেন ডিউ টু ইনঅ্যাডিকুয়েট সার্জিক্যাল ক্লিয়ারেন্স অফ রেডিয়াল মার্জিন। এই সাইডের থেকে এডিকুয়েটলি ক্লিয়ার করা হচ্ছে না বলে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। এটা কি কনভেনশনাল রিসেকশন ভায়োলেটস দ্য মেজোরেক্টাল সার্কামফারেন্স, অর্থাৎ যখন রিসেকশন করা হচ্ছে তখন মেজোরেক্টাম কে ভেতরে চলে যাচ্ছে। Violates the mesorectal circumference during blunt dissection, leaving residual mesorectum. তাহলে এখন কি করা হচ্ছে? এখন বলা হচ্ছে total mesorectal excision. It involves the precise dissection and removal of the entire rectal mesentery as an intact unit. So এই লাইনটা দেখো, excision লাইনটা তাহলে কি হচ্ছে? এখান থেকে এসে সামনে এটা কিন্তু একটু ডেফিশিয়েন্ট, পিছনে এসে এই পর্যন্ত পুরাটাকে শার্প ডিসেকশনের মাধ্যমে, আমরা সাধারণত ডায়াথার্মি বা যে কোনো এনার্জি ডিভাইস এখানে ব্যবহার করি। দেখো টিউমারটা কিন্তু মেজোরেক্টামে ঢুকে গেছে, টিউমারটা মেজোরেক্টামে ঢুকে গেছে এবং এখানে কিন্তু লিম্ফ নোডস থাকে। এই জন্যই টিএমই ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ মেজোরেক্টাল লিম্ফ নোডস গুলা কিন্তু এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি। সো ইফ ইউ ভায়োলেট, এখান থেকে যদি মেজোরেক্টামের ভিতরে আমরা চলে যাই, সেই ক্ষেত্রে কিছু লিম্ফ নোড কিন্তু এখানে থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। ইভেন এই যে টিউমারের কিছু রেমন্যান্টও কিন্তু এখানে দেখো যে এরকম থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্যই হচ্ছে যে তখন দেখা যাবে সার্কামফারেন্স রিসেকশন মার্জিন আর কিন্তু ক্লিয়ার হয় না। সো এবং লোকাল রিকারেন্স উইথ কনভেনশনাল সার্জারি ইজ অ্যাভারেজ অ্যাপ্রক্সিমেটলি 25 to 30%. ভার্সেস টিএমই এর ক্ষেত্রে দেখো ইট ইজ অনলি 4 to 7%, কোথায় 25-30%, আর এখানে 4 to 7% বাই সেভারাল গ্রুপস। অনেক স্টাডি করা হয়েছে এবং দেখা গেছে যে যদি টিএমই টোটাল মেজোরেক্টাল এক্সিশন বা এই মেজোরেক্টামটা সম্পূর্ণ ক্লিয়ার করা যায়, তখন কিন্তু তোমার পেশেন্টের রিকারেন্স, লোকাল রিকারেন্স, যেটা রেক্টাল ম্যালিগনেন্সির জন্য সবচেয়ে দুশ্চিন্তার বিষয়, সেটা কিন্তু প্রিভেন্ট করা যায়। এই ছবিটা তোমরা একটু খেয়াল রাখবা, এইটার যে প্যাটার্নটা, এরপরে আমি একটা রিয়েল ছবি তোমাদেরকে দেখাবো, সেটা দেখলে তোমরা বুঝতে পারবা। সি, তাহলে দেখো এখন এই ছবিটা কালকে আমি এই যে একটু আগে আমি যে পেশেন্টটার সাথে কথা, মানে পেশেন্টের ব্যাপারে ডক্টরের সঙ্গে কথা বলছিলাম। সো দিস ইজ দ্য পেশেন্ট। এটা হচ্ছে এন্টেরিয়র ভিউ, এটা পোস্টেরিয়র ভিউ। তাহলে তোমরা দেখো, আমি আবার একটু ব্যাকে ফিরে যাই। তাহলে দেখো আমি যেটা বলেছিলাম যে এইখানে এই জায়গাটায় দেখো সামনের থেকে এটা আস্তে আস্তে পিছনের দিকে এসে বেড়ে যায়। সো তোমরা এই ছবিটা যদি দেখো, দেখো যে এখান থেকে এই যে মেজোরেক্টামটা শুরু হলো, এখান থেকে শুরু করে এটা কিন্তু মেজোরেক্টাম, এবং এখানেও দেখো যে
সো এটা একটা টিএমই করা হয়েছে এবং সেই টিএমই ছবি হচ্ছে গিয়ে এটা। তার মানে হচ্ছে, এবং দেখো যে এইখানে দিস ইজ দ্য ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি এখানে বাঁধা হয়েছে, ইনফিরিয়র মেসেন্টেরিক ভেইন এখানে বাঁধা হয়েছে। যদিও আরেকটু বেশি আমরা যদি ডিস্টালি বাঁধতাম ধরো এরকম জায়গায়, সেক্ষেত্রে আমরা আরেকটু লেন্থ পেতাম, কিন্তু আমাদের টিউমারটা যেখানে ছিল সেখান থেকে আসলে এত উপরে উঠার দরকার নাই। কারণ হচ্ছে আমি যে টিউমারটা এখানে দেখাইছি এটা একটা রেডিয়েশন সিসি কনকারেন্ট কেমো রেডিয়েশন পাওয়া পেশেন্ট, লোকালি অ্যাডভান্সড ছিল। পরবর্তীতে এখন দেখো এত সুন্দর রেসপন্স হয়েছে যে এখানে ছোট্ট একটা ইন্ডিউরেশন ছাড়া কিন্তু ইভেন কোলোনোস্কোপিতেও কিছু পাওয়া যায় না। কোলোনোস্কোপি বলছে জাস্ট একটা ইন্ডিউরেটেড এরিয়া আছে। এখান থেকে আমাদের 2 সেন্টিমিটারের বেশি ডিস্টেন্স আছে, যদিও 2 সেন্টিমিটার রাখলেই হতো, এবং উপরের দিকে তো আসলে অনেক বেশি, আমাদের 5 সেন্টিমিটার থাকলেই হয়। সেই কারণে আমাদের বেশি কাটা লাগেনি এবং আমরা সহজেই স্প্লিন ফ্লেক্সার টেকডাউন ছাড়াই আমরা পেলভিসে পৌঁছে যেতে পেরেছি। সেই জন্য আমরা এখানে ইনফিরিয়র মেসেন্টেরিক ভেইনকে মোটামুটি ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারির কাছাকাছি বেঁধেছি। তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ হয়তো, এটাকে তোমরা কতটুকু বড় করে দেখতে পাচ্ছ আমি জানি না, কিন্তু দিস ইজ দ্য আইএমএ। দেখো এখানে বাঁধা হয়েছে, পরিষ্কার একটা আর্টারির ওপেনিং দেখা যাচ্ছে। হ্যাঁ, আর্টারি ওপেনিং এখানে দেখা যাচ্ছে। দিস ইজ ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি এবং ইনফিরিয়র মেসেন্টেরিক ভেইন। তো এই টিএমইটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য, এবং দেখো যদি তোমার টিএমই না হতো তাহলে এটার এইখান থেকে এসে জিনিসটা হয়ে যেত কনিক্যাল। এই যে যে স্পেসিমেনটা হতো সেটা হতো ফানেল শেপের এরকম, কিন্তু যখন টিএমই হবে তখন এটা ইট বিকাম সিলিন্ড্রিক্যাল, অর্থাৎ মোটামুটি সব জায়গায় উপর এবং নিচে প্রায় সমান হবে। ইট বিকাম সিলিন্ড্রিক্যাল। ঠিক আছে, এখানে যদিও আমাদের যেহেতু এই পোর্শনটাতে আমরা এই কি বলে আর্টারি আছে, সেই জন্য এটা একটু এরকম মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ইট ইজ লাইক দিস। এখান থেকে শুরু হয়েছে, এটা মোটামুটি ইট লুকস লাইক এ সিলিন্ডার, ইট ইজ এ সিলিন্ড্রিক্যাল স্পেসিমেন। এটাই হচ্ছে টিএমইর বৈশিষ্ট্য। টিএমইর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে যেহেতু হোলি প্লেন দিয়ে যায়, হোলি প্লেন মিনস ইটস এ ব্লাডলেস প্লেন, ইটস এ ব্লাডলেস প্লেন, সেই কারণে এখানে ব্লিডিংও হয় কিন্তু খুব কম, এবং এইটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমরা ঠিক জায়গায় আছি কিনা। এটার মাধ্যমে আমরা, এই যে দেখো আমরা এখানে হোলি প্লেন বলা হয়েছিল, এই হোলি প্লেন মিনস হচ্ছে এই জায়গা দিয়ে যদি আমরা যাই তাহলে ব্লিডিং হবে খুব কম। এবং এটা আরেকটা জিনিস হচ্ছে এটার স্পেসিমেন, এটা বলে বেবিস বাটক সাইন। দেখো এখানে মাঝখানের যে একটু ডিপ্রেশনের মধ্যে থাকে, দুই পাশে একটা গ্লুটিয়াস ম্যাক্সিমাস যখন এসে মিশে ঠিক সেই রকম একটা সাইন তৈরি হয়, এটাকে বেবিস বাটক সাইন বলে। এবং এটাকে যদি পুল আপ করা হয় তখন নিচে থেকে দেখা যায় যে টিএমই যদি করা হয় এখানে এরকম বেবিস বাটকের মতো একটা অবস্থা তৈরি হয়। সো দিস ইজ an anterior resection specimen with, it's a low anterior resection, not ultra low, it's a low anterior resection with TME, total mesorectal excision specimen. Then হচ্ছে pelvic exenteration. What is pelvic exenteration? The surgeon removes the rectum as well as nearby organs such as the bladder, prostate or uterus if the cancer is spread to these organs. আমি একটু আগে বলছিলাম যদি মাল্টি অর্গান ইনভলভমেন্ট থাকে, লোকালি অ্যাডভান্স থাকে এবং অ্যাপ্রোপ্রিয়েট নিউ অ্যাডজুভেন্ট ট্রিটমেন্টের পরেও সেটা যদি না যায়, সেই ক্ষেত্রে স্ট্র্যাটেজি হচ্ছে ইউ ক্যানট লেফট অ্যালোন এনি ক্যান্সার বিহাইন্ড ইনসাইড দ্য বডি। তাহলে what you have to do, you have to do multivisceral resection which is called pelvic exenteration. যদিও pelvic exenteration এর স্পেসিফিক ডেফিনিশন আছে এবং কি কি জিনিস তুমি রিমুভ করলে ইট উইল বিকাম এ পেলভিক এক্সেন্টারেশন সেটার একটা আলাদা রুল আছে, কিন্তু তোমাদেরকে আমি বোঝানোর জন্য সহজ করে বলছি যে whenever you remove the rectum as well as nearby organs
এন ব্লক, অর্থাৎ এটা কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এমন না যে সাপোজ ধরো কোনো একটা রেকটাল টিউমার ইউটেরাসকে ইনভলভ করলো, তখন এরকম হবে না যে ইউটেরাস তুমি রেকটামটা একবার রিমুভ করলা, ইউটেরাসটা আবার আলাদা করে রিমুভ করলা। ইউ ক্যানট ডু দ্যাট। এটা কিন্তু এন ব্লক রিমুভ করতে হবে, অর্থাৎ একসাথে রিমুভ করতে হবে। কেন? কারণ হচ্ছে যে তাহলে রেকটাম এবং ইউটেরাস যেখানে লেগে আছে তার যে ইন বিটুইন যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আমরা রেখে আসছি, ফলে সেখানেও কিন্তু টিউমার থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্যই এখানে ইট শুড বি এন ব্লক। Then a colostomy is needed after the operation. If the bladder is removed, a urostomy is needed. তার মানে হচ্ছে কি, যে কোনো, তোমরা বুঝতেই পারছো যে যখন টিউমারটা ফেলার পর কলোস্টমি করতে হবে, যদি ব্লাডার রিমুভ করা হয় তাহলে তো তখন একটা ব্লাডার নাই, তাহলে ইউরেটার গুলো কোথায় এসে জমা হবে, তো তখন ইউরেস্টমি করতে হবে। এটা মানে পার্ট অফ দ্য ট্রিটমেন্ট। এবং এখানে একটা ছবি দেয়া আছে যে আমরা প্রথমে এপিআর, দেন আলট্রা লো অ্যান্টেরিয়র রিসেকশন, দেন লো অ্যান্টেরিয়র রিসেকশন, এন্ড দেন হাই অ্যান্টেরিয়র রিসেকশন। সো প্যালিয়েটিভ সার্জিক্যাল অপশনস, আমরা বলেছি যে সবসময় উই ক্যানট কিওর এ ক্যান্সার পেশেন্ট, তখন আমাদেরকে প্যালিয়েটিভ স্ট্র্যাটেজি নিতে হয়। এবং প্যালিয়েশনের পার্টের মধ্যে সার্জারিও যেমন আছে, প্যালিয়েটিভ রেডিয়েশন, প্যালিয়েটিভ কেমোরেডিয়েশন, প্যালিয়েটিভ কেমোথেরাপি, নানা ধরনের স্ট্র্যাটেজি আছে। আমরা যেহেতু সার্জারি নিয়ে আজকে ডিসকাস করছি, সো প্যালিয়েটিভ সার্জিক্যাল অপশনগুলোর মধ্যে কি কি হতে পারে, সেটা হতে পারে স্টেন্টিং, এন্ডোলুমিনাল স্টেন্টিং। তার মানে হচ্ছে কি, যে কোনো একটা টিউমার আমরা রিমুভ করতে পারছি না এবং দেখা যাচ্ছে সেই পেশেন্টের ডিস্টেন্ট মেটাস্টেসিস আছে, পেরিটোনাল মেটাস্টেসিস আছে, তখন আমরা পেশেন্ট আবার টিউমারটা হয়তো পুরা লুমেনটাকে প্রায় অবস্ট্রাক্ট করে ফেলেছে, তখন হোয়াট উই ডু, আমরা এখানে ধরো টিউমারটা ধরো এরকম আছে এবং টিউমারটা প্রায় অবস্ট্রাক্ট করে ফেলেছে এবং পেশেন্টের ডিফিকেশনের সমস্যা হচ্ছে, দেন হোয়াট উই ডু, আমরা এখানে প্রথমে ক্যানালাইজ করা হয়। ক্যানালাইজ করার পরে টিউমারটা ক্লিন হলো, ক্লিন হওয়ার পরে কি করা হয়, ধরো টিউমারটা তখন এরকম হয়ে গেল, একটা স্পেস তৈরি হলো, তখন এখানে একটা স্টেন্ট বসায় দেওয়া হয়। স্টেন্ট বসায় দেওয়া হয় বা এটাকে ডায়ালেট করা হয়, তারপরে স্টেন্ট বসানো। তখন কি হচ্ছে, এখানে একটা পথ তৈরি হয়, যে পথটা দিয়ে স্টুল পাস করতে পারে রোগী, ফলে গ্যাস, লিকুইড, সলিড এগুলো এখান দিয়ে আসতে পারে, ফলে পেশেন্ট আর অবস্ট্রাকশন ডেভেলপ করার ভয় থাকে না। দেন আমরা পার্মানেন্ট স্ট্রোমা করতে পারি। আমরা টিউমার হয়তো রিমুভ করতে পারছি না, কিন্তু স্ট্রোমা করে পেশেন্টের বাওয়েল ইভাকুয়েট করতে হেল্প করতে পারি। আর প্যালিয়েটিভ রিসেকশনও একটা স্ট্র্যাটেজি, আমি একটু আগেও বলেছিলাম যে কোলোরেক্টাল ম্যালিগনেন্সির ক্ষেত্রে প্যালিয়েটিভ রিসেকশনও একটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি, এবং প্যালিয়েটিভ রিসেকশন করলেও কিন্তু পেশেন্টের ওভারঅল সার্ভাইভেলে এটা ইম্প্যাক্ট ফেলে। সো আমার মনে হয় আজকে আমরা কমপ্লিকেশনটা না পড়ি, কারণ কমপ্লিকেশন অফ সার্জারি, রেকটাল ক্যান্সার সার্জারি, এটা একটা আলাদা ডিসকাশনের বিষয় এবং এখানে অনেকগুলো বিষয় তোমাদেরকে জানতে হবে। সো আমি আজকে এখানে শেষ করব, আর নেক্সট আবার যেদিন ক্লাস নিব সেদিন আমি আসলে রেকটাল ক্যান্সার আর একটু বিষয় আছে যেগুলো রেডিওথেরাপি, কেমোথেরাপি এবং হচ্ছে এটার সার্জিক্যাল যে কমপ্লিকেশনগুলো আছে সেগুলো আলোচনা করব। তো আজকের মধ্যে এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।